প্রকৃতি যখন তার রূপ দেখায় তখন আত্মাও কেঁপে ওঠে। সবকিছুই যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমনই কিছু ঘটেছিল ফ্লাইট 571-এর সঙ্গে। এই বিমানটি একটি বরফাচ্ছন্ন পাহাড়ে ক্র্যাশ করেছিল মাটির হাজারো ফুট উপরে। আর এই দুর্ঘটনায় যারা বেঁচে গিয়েছিল তাদের সামনে নিজেদের বাঁচানোর জন্য মাত্র একটাই উপায় ছিল, নিজের পরিবারের সদস্য এবং বন্ধুদের মৃতদেহ খেয়ে বেঁচে থাকা। Nobody was coming to help them. Nobody. The only thing we have there to eat was the bodies of friends. সব জীবিত মানুষ একে অপরকে অনুমতি দেয় যে তাদের মৃত্যুর পর যে কেউ তাদের মৃতদেহ খেতে পারবে। যাদের ওজন 80 কেজিতে ছিল তাদের ওজন 30 থেকে 40 কেজিতে নেমে এসেছিল। অ্যান্ডেস প্লেন ক্র্যাশের ঘটনাকে আপনি হয়তো বিশ্বের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা বলতে পারেন, অথবা মানব ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম ঘটনা। 72 days enduring the unimaginable. This is a death trap. If we stay here, we will die here. কিন্তু এই কাহিনী শোনার পর আপনার রক্ত হিম হয়ে যাবে। How did 16 young men survive a plane crash and more than 2 months stranded in the mountains, surrounded by snow, with nothing to eat? We have film of what very nearly amounts to a real miracle. Survivors of a plane crash in the Chilean Andes. The plane went down 10 weeks ago. The 45 people aboard were given up for dead. সময়টা 12 অক্টোবর 1972 সাল, যখন দক্ষিণ আমেরিকার উরুগুয়ে দেশ থেকে একটি চার্টার্ড বিমান উড্ডয়ন করে এবং এর গন্তব্য ছিল চিলির রাজধানী স্যান ডিয়েগো। এই বিমানে ছিল বেশ কিছু রাগবি খেলোয়াড় এবং তাদের পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুরা, যারা চিলি স্যান ডিয়েগোতে অনুষ্ঠিত একটি ম্যাচ দেখতে যাচ্ছিলেন। এই বিমানটিতে মোট 45 জন যাত্রী ছিল, যার মধ্যে ক্রু সদস্য ছিল 9 জন। প্রতিদিনের শিডিউল অনুযায়ী ফ্লাইটটি 3 ঘন্টার মধ্যে তার গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এই পথের মধ্যে ছিল বিখ্যাত অ্যান্ডিস পর্বতমালা। হঠাৎ দুর্ভাগ্যবশত সেদিন আবহাওয়া খারাপ হতে শুরু করে, আর এই কারণে ফ্লাইটটিকে মাঝপথে আর্জেন্টিনার মেন্ডোজা শহরে অবতরণ করানো হয়। ফ্লাইটটি সেদিন রাতভর সেখানে অপেক্ষা করে এবং পরের দিন অর্থাৎ 13 অক্টোবর আবারও উড্ডয়নের জন্য প্রস্তুত হয়। আবহাওয়া তখনও বেশ খারাপ ছিল, তবে ভালো দিক ছিল এটাই, এই ফ্লাইটের যিনি পাইলট ছিলেন তিনি এই রুটে এর আগে 29 বার বিমান চালিয়েছেন। এই কারণে তিনি ভালোভাবেই জানতেন কিভাবে অ্যান্ডিস পর্বতমালা পার হতে হবে। পাইলটের এমন আত্মবিশ্বাসের কারণে ফ্লাইটটি 13 অক্টোবর দুপুর 2টা 18 মিনিটে আবার উড্ডয়ন করে। মেন্ডোজা থেকে স্যান ডিয়েগোর দূরত্ব ছিল মাত্র 1 ঘন্টার পথ এবং পাইলট পুরোপুরি আত্মবিশ্বাসী ছিলেন 1 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যাবেন। বিমানটি প্রায় 18,000 ফুট উচ্চতায় উঠছিল এবং ধীরে ধীরে অ্যান্ডিজের পাহাড়গুলো পার হচ্ছিল। ওই পরিস্থিতিতে আবহাওয়া আরো খারাপ হতে থাকে, যার ফলে আকাশপথের দৃশ্যমানতা একদমই কমে যায় এবং পাইলট সামনের কোনো কিছুই দেখতে পাচ্ছিলেন না। আবহাওয়া যদি স্বাভাবিক থাকতো তাহলে পাইলট আশেপাশের পাহাড় দেখে আন্দাজ করতে পারতেন বিমানটি কোথায় রয়েছে, কিন্তু সেই মুহূর্তে পাইলট শুধুমাত্র বিমানের ইনস্ট্রুমেন্টের উপরেই নির্ভর করছিলেন। পাইলটের ধারণা ছিল তিনি 1 ঘন্টার মধ্যেই স্যান ডিয়েগো পৌঁছে যাবেন, তাই নিজের অবস্থানের ব্যাপারে আনুমানিক একটি হিসাব লিপিবদ্ধ করলেন। ঠিক 1 ঘন্টা পরে তার মনে হলো ইতিমধ্যে অ্যান্ডিস পর্বতমালা পার হয়েছেন। তখন তিনি দ্রুততার সাথে স্যান ডিয়েগো এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এবং অবতরণের অনুমতি চান। কন্ট্রোলার তাকে জিজ্ঞাসা করে, আপনি কি অ্যান্ডিজের পর্বত শ্রেণী পেরিয়ে গেছেন? পাইলট উত্তরে বললেন, হ্যাঁ, আমি অ্যান্ডিস পার হয়ে গিয়েছি। কন্ট্রোলার পাইলটের বলা অবস্থানের উপর নির্ভর করে বিমানটিকে অবতরণের অনুমতি দেন এবং পাইলটকে বলেন বিমানটিকে যেন 11,500 ফুট উচ্চতায় নামিয়ে নিয়ে আসেন। কন্ট্রোলারের কথা মতো পাইলট ধীরে ধীরে প্লেনের উচ্চতা কমাতে শুরু করেন। এমন সময়ে পাইলট দেখলেন যে সামনে এখনো অ্যান্ডিজের পাহাড়ই রয়েছে এবং সোজাসুজি এক বিশাল পাহাড় তার সামনে দাঁড়িয়ে আছে। পাইলট কি করবেন তা আসলে বুঝে উঠতে পারছিলেন না। এমন পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন বিমানটিকে ফের আবার উপরে তুলবেন, কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গেছে। কঠিন আবহাওয়ার মধ্যে পাইলট যেন খেয়ে হারিয়ে ফেললেন। তাড়াতাড়ি বিমানটিকে উপরে উঠানোর সময় হঠাৎ বিমানের পিছনের অংশের সাথে অ্যান্ডিস পাহাড়ের এক ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যেই বিমানের এক অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই অংশে বসে থাকা যাত্রীরা সরাসরি বাতাসের সাথে ছিটকে পড়ে এবং 3 জন যাত্রী আকাশেই মৃত্যুবরণ করে। এই পরিস্থিতিতে বিমানের ডান দিকের উইংও ভেঙে যায়, যার ফলে বিমানটি ভারসাম্য হারিয়ে ফেলে। শুধুমাত্র তখন বিমানের সামনের অংশটি অক্ষত ছিল, কিন্তু ঘন্টায় 350 কিলোমিটার গতিতে বরফে ঢাকা গ্লেসিয়ারের সঙ্গে ধাক্কা খেলে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায় বিমানটি।
এবার পাইলটরাও সঙ্গে সঙ্গেই মারা যান। মোট ৪৫ জনের মধ্যে ১২ জন এই দুর্ঘটনায় প্রাণ হারান, ৩৩ জন জীবিত ছিল। যদিও তাদের অধিকাংশই মারাত্মক আহত অবস্থায় ছিল এবং তাদের কোনো ধারণাই ছিল না যে তারা আসলে কোথায় আছে। এই বিধ্বস্ত বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৭০ মিটার উচ্চতায় অ্যান্ডিজের এক অজানা পর্বতে হারিয়ে যায়। জীবিত যাত্রীরা কি সেই পাহাড় থেকে জীবিত বের হতে পারবে, নাকি এখানেই তাদের জীবনের ফুল স্টপ পড়ে যাবে, তখনও কেউ তা জানতো না। এখন পর্যন্ত যা ঘটে গেছে তাকে শুধুমাত্র একটি ট্রেলারই ধরে নিতে পারেন, কিন্তু ঘটনা মূলত এখান থেকেই শুরু। যাত্রীরাও জানতো না তাদের জীবনে আসলে কি ঘটতে চলেছে। সবকিছুই যেন বিভীষিকাময় লাগছিল তাদের কাছে। একদিকে জনশূন্য, অপরদিকে নির্দয় অ্যান্ডিস পর্বত, সব মিলিয়ে তারা যেন অনেকটা অসহায়। আহত যাত্রীদের মধ্যে একজনের নাম ছিল নান্দো পারাডো। মাথায় গুরুতর আঘাত পেয়ে সে কোমায় চলে যায়। বাকি যাত্রীরা কে কোন অবস্থায় আছে তা ধারণা করতে পারছিল না। এই ঘটনার পরে চিলির বেশ কিছু উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছায়। আহত যাত্রীদের উদ্ধার করতে তারা আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু পরক্ষণে তাদের দিকেও ধেয়ে আসে অন্য এক সমস্যা। সূর্য অস্ত যাওয়ার সময় যেন সন্নিকটে। চারদিক থেকে বেশ অন্ধকার, সন্ধ্যা নামতেও আর বেশি সময় বাকি ছিল না। এই কারণেই উদ্ধারকর্মীদের কাছে যাত্রীদের খোঁজার জন্য ছিল খুব অল্প সময়। তারা জানতো যদি কোনোভাবে অন্ধকার নামার আগে তাদের উদ্ধার করা না যায়, তাহলে এই বরফাচ্ছন্ন পাহাড়ে তাদের পক্ষে রাত কাটানো অনেকটাই অসম্ভব হয়ে যাবে। কেননা রাতে এখানে তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। আর এই জন্যই দ্রুত উদ্ধার অভিযান চালানোর জন্য 4টি বিমান আসে। বিমান 4টি অ্যান্ডিজের পাহাড়ের প্রতিটি জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু তারা যেন কোথাও কিছুই খুঁজে পায় না। কারণ বিমানটি এমন একটি জায়গায় বিধ্বস্ত হয়েছিল যেখানে চারদিকে ছিল শুধুই সাদা বরফ এবং ঘন কুয়াশা। তার উপর প্লেনটিও ছিল সাদা রঙের। ফলে উপর থেকে দেখে উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলের কোনো হদিসই পাচ্ছিল না। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে এবং সেদিনের জন্য উদ্ধার অভিযান তারা স্থগিত করে দেয়। এই ভয়ঙ্কর ধারাবাহিকতার ফলে বেঁচে থাকা যাত্রীরা আশা করলো তারা যদি কোনোভাবে শুধু এই রাতটা পার করতে পারত, তাহলে পরের দিন কেউ না কেউ তাদের হয়তো উদ্ধার করবেই। তারা বিধ্বস্ত প্লেনের ধ্বংসাবশেষের মধ্যে আশ্রয় তৈরি করে কোনোভাবে রাত কাটিয়ে দেয়। কিন্তু সেই রাত তাদের জন্য ছিল এক বিভীষিকাময় দুঃস্বপ্ন, কারণ -30 ডিগ্রি সেলসিয়াসের তীব্র ঠান্ডার মধ্যে রাত কাটাতে হয়েছে তাদের। প্রত্যেকেরই আশা ছিল আগামীকাল কেউ না কেউ এসে তাদের উদ্ধার করবে, কিন্তু সব আশা তো সবসময় পূরণ হয় না। -30 ডিগ্রি সেলসিয়াসের ভয়াবহ তাপমাত্রা সহ্য না করতে পেরে 5 জনই মারা যায়। জীবিতদের সংখ্যা 33 থেকে কমে 28-এ নেমে আসে। পরের দিন 14 অক্টোবরের সকালে উদ্ধার অভিযান আবারও শুরু হয়। এবার 11টি বিমান উদ্ধার কাজে মাঠে নামে। একদিকে সাদা রঙের বিমান, অপরদিকে সাদা রঙের বরফ। হয়তোবা উদ্ধারকারী বিমানগুলো বেঁচে থাকা মানুষগুলোর উপর দিয়েই উড়ে যাচ্ছিল, কিন্তু বিধ্বস্ত বিমানের কোনো হদিস মিল পাচ্ছিল না। কিন্তু আহতরা বিমানের শব্দ ঠিকই শুনতে পাচ্ছিল। এক পর্যায়ে বেঁচে থাকা মানুষগুলো উদ্ধারকারী দলকে সংকেত দেওয়ার জন্য বিমানের উপর লিপস্টিক দিয়ে SOS লেখার চেষ্টা করেছিল, কিন্তু তারা বুঝতে পারে যে এত বড় SOS লেখার জন্য তাদের কাছে লিপস্টিক যথেষ্ট হবে না। তারা সিদ্ধান্ত নেয় তাদের নিজেদের সুটকেস থেকে জিনিসপত্র বের করে বরফের উপর বিশাল এক ক্রস তৈরি করবে, যেন আকাশ থেকে ক্রসটি স্পষ্টভাবে দেখা যায়। তারা দ্রুত একটি ক্রস তৈরি করে, কিন্তু সেদিনও তাদের স্থান থেকে 3টি বিমান উড়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ এই ক্রসটি দেখতে পায় না। ওইভাবেই দিনটি কেটে গেল। পরের দিন অর্থাৎ 15ই অক্টোবর একই অবস্থা চলতে থাকে। উদ্ধারকারী দল বহু চেষ্টা করেও তাদের খুঁজে পেতে ব্যর্থ হয়। এবার বেঁচে থাকা মানুষগুলো বুঝতে পারলো তাদের সাহায্য করতে কেউ আর এগিয়ে আসবে না। তাই তারা বাঁচার জন্য নতুন নতুন কৌশল বের করতে লাগলো। বেঁচে থাকার জন্য আহার করার মতো কোনো পানি বা খাবার ছিল না তাদের কাছে। সূর্যের তাপে বরফ গলিয়ে তারা এক ফোঁটা করে পানি জোগাড় করে সেই পানি পান করে, কিন্তু খাবারের বিকল্প আসলে কোনো কিছুই ছিল না। বিধ্বস্ত হওয়ার 3 দিন পর অর্থাৎ 16ই অক্টোবর কোমায় থাকায় নান্দো পারাডোর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই সে জানতে পারে যে এই দুর্ঘটনায় তার মা মারা গেছেন আর তার 19 বছর বয়সী বোন গুরুতর আহত অবস্থায় রয়েছে। দিনের পর দিন কেটে যায়, কিন্তু কোথাও থেকে সাহায্য আসে না। বিমানের মধ্যে যে খাবার ছিল তাও ধীরে ধীরে শেষ হয়ে গেছে। তীব্র ঠান্ডা, অনাহার আর পিপাসা সহ্য করতে করতে তাদের এই বরফের পাহাড়ের মধ্যেই প্রায় 8 দিন কেটে যায়। প্রতিদিনই উদ্ধারকারী বিমান আসতো, কিন্তু তাদের উপর দিয়েই উড়ে চলে যেত। এক পর্যায়ে ঠিক 8 দিন পরে সার্চ অপারেশন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় সেখানকার অতিরিক্ত তুষারপাতের জন্য। পরিস্থিতি অস্বাভাবিক পর্যায়ে পৌঁছালে উদ্ধার অভিযান 2 মাসের জন্য স্থগিত করা হয়। পরবর্তীতে চিলি ও উরুগুয়ের প্রশাসন অনেকটা ধরেই নেন এই 8 দিনে সমস্ত যাত্রী মারা গেছে এবং তারা সিদ্ধান্ত নেয় যে 2 মাস পর তাদের মৃতদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে বেঁচে থাকা মানুষগুলো বিমানের ধ্বংসাবশেষে একটি রেডিও খুঁজে পায়। তারা সেটি চালু করে নিজেদের সম্পর্কিত একটি ব্রডকাস্ট শুনতে পায়, যে ব্রডকাস্টে বলা হয় যে ফ্লাইট 571 এর উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হলো। এই খবর শুনে বেঁচে থাকা মানুষদের মাঝে আরো হাহাকার চলে আসে।
দম বন্ধ হয়ে যাবে এমন অবস্থা। This is Spectator. We're coming to you with new information. The search for the airline plane that crashed in the Andean mountain range with the rugby team Old Christians has come to an end. এই ঘোষণা শোনার আগ পর্যন্ত তাদের মনে আশা ছিল কেউ না কেউ এসে তাদের উদ্ধার করবে, কিন্তু এখন যেন তাদের মনে হচ্ছে রেডিওতে নিজেদের মৃত্যুর খবরই তারা শুনছে। আশার প্রদীপ যেন দুমড়ে মুচড়ে যায়। তারা ধরেই নেয় তাদের এখানে মৃত্যু নিশ্চিত। তাপমাত্রা আরো অধিক হারে কমতে থাকলে এক পর্যায়ে বিমানের বসার আসন ছিঁড়ে তার তুলো নিজেদের পোশাকে ভরে ঠান্ডা থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করে। আসনের কভারগুলো পায়ে জড়িয়ে বরফের মধ্যে হাঁটার জন্য জুতো তৈরি করে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল খাবার। ইতিমধ্যে সমস্ত খাবারই শেষ হয়ে গেছে। বেঁচে থাকার জন্য তাদের কাছে আর কোনো বিকল্প ছিল না। এরপরে তারা এমন কিছু করার সিদ্ধান্ত নেয় যা ইতিহাসে এর আগে কখনো কেউ করেনি, ভবিষ্যতেও এমন কেউ করবে কিনা জানি না, যা ভাবলেই রুদ্ধশ্বাস বন্ধ হবে যে কোনো মানুষের। তারা আর কোনো উপায় না পেয়ে বরফে পড়ে থাকা নিজেদের পরিবারের সদস্য, আত্মীয় এবং বন্ধুদের মৃতদেহ খাওয়ার সিদ্ধান্ত নিল এবং তারা লাশের অংশগুলোও খেতে লাগলো। Nobody was coming to help them. Nobody. The only thing we have there to eat was the bodies of friends. এই সিদ্ধান্ত আসলে মোটেও সহজ ছিল না। এক এক করে দিন কেটে যাচ্ছিল, কিন্তু নিজেদের বাঁচানোর জন্য কোনো উপায় বা পরিকল্পনা তাদের কাছে ছিল না। রাতের ঠান্ডা থেকে বাঁচতে তারা বিধ্বস্ত প্লেনের ভেতরেই ঘুমাতো। প্রকৃতি যেন আরো নিষ্ঠুর হয়ে যায়। বিধ্বস্ত হওয়ার 16 দিন পর অর্থাৎ 29 অক্টোবর তাদের উপরে আরো বড় এক কঠিন আঘাত হানে। রাতে সবাই তখন ঘুমাচ্ছে। হঠাৎ তারা টের পেল পাহাড় থেকে বরফের একটি বিশাল অংশ ভেঙে নিচে পড়ছে। এই তুষার ধস এতটাই শক্তিশালী ছিল যে বিশাল পরিমাণ বরফ বিধ্বস্ত বিমানটিকে পুরোপুরি ঢেকে দেয়। বিমানটি বরফের নিচে চাপা পড়ে যায় এবং ভেতরেও বরফ ঢুকে যায়। অক্সিজেনের পরিমাণ ধীরে ধীরে কমে যায় এবং শ্বাসরোধ হয়ে আরো 8 জন মারা যায়। তখন জীবিত মাত্র 19 জন, কিন্তু তারাও বরফের নিচে আটকে থাকে। তারা বরফের নিচ থেকে বের হতে নানাভাবে চেষ্টা করে যায়। এক পর্যায়ে তারা বের হতে সক্ষম হয়, কিন্তু 3 দিন লেগে যায় প্রায়। তারা বুঝতে পারে যে এখানে থাকলে সবাই একে একে মারা যাবে, তাই পাহাড়ের বাইরে বেরোনোর পথ খুঁজতে থাকে তারা। কিন্তু তাদের মধ্যে অধিকাংশই গুরুতর আহত ছিল, যার কারণে তাদের পাহাড় পেরোনোর ক্ষমতা ছিল না। শুধুমাত্র 3 জনই তুলনামূলক কম আহত ছিল। ওই 3 জন সিদ্ধান্ত নেয় সাহায্য পাওয়ার খোঁজে তারা পাহাড় পেরোবে। তারা খাবারের জন্য মৃত লাশের মাংসের কয়েকটি টুকরো ও ঠান্ডা থেকে বাঁচতে মোটা পোশাক সঙ্গে নেয়। 15 নভেম্বর অর্থাৎ বিধ্বস্ত হওয়া 33 দিন পর তারা 3 জন সাহায্য খুঁজতে যাত্রা শুরু করে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়। ঠিক তখনই তাদের চোখ পড়ে বিমানের আরেকটি ভাঙা অংশের দিকে, যেটি ছিল বিমানের পিছনের অংশ। তারা সেই ধ্বংসাবশেষের কাছে যায়। তারা সেখানে প্রচুর খাবার খুঁজে পায়। ওই রাতে তারা ওইখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। গত কয়েকদিনের তুলনায় ওই রাত বেশ ভালোই কাটে তাদের। বিমানের সেই পিছনের অংশে তারা একটি ব্যাটারি খুঁজে পায়, যা মূলত যোগাযোগ ডিভাইসে ব্যবহার হয়ে থাকে, আর এর মাধ্যমেই তথ্য পাঠানো হয়ে থাকে কোনো বিপদে পড়লে। ডিভাইসটি ছিল বিমানের মূল অংশে, তাই তারা ব্যাটারি নিয়ে যাওয়ার পরিকল্পনা করলো। কিন্তু ব্যাটারির এতই ওজন ছিল যে মূল অংশে নিয়ে যাওয়া তাদের 3 জনের পক্ষে অসম্ভব ছিল। এত ভারী ব্যাটারি এত দুর্বল অবস্থায় ক্র্যাশ সাইটে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব ছিল তাদের জন্য। পরক্ষণে তারা ভাবলো যে বিমানের মূল অংশ থেকে সেই যোগাযোগ ডিভাইসটি খুলে ব্যাটারির কাছে নিয়ে আসবে এবং ডিভাইসটি চালু করে উদ্ধারকারীদের ডাকতে পারবে, কিন্তু পথ ভুলে যায় তারা। বিধ্বস্ত হওয়ার 59 দিনের মাথায় 11 ডিসেম্বর আরেকটি তুষারধস আসে, যার ফলে আরো 3 জন মানুষ মারা যায়। এরপর বেঁচে থাকে মাত্র 16 জন। তারা 3 জন হলো কেনেসা, পারাডো এবং ভিজেন্টিন। কোনো সরঞ্জাম ছাড়াই বরফাচ্ছন্ন পাহাড় পেরোনোর জন্য বের হয়ে যায় তারা, এবং তারা পশ্চিমে অগ্রসর হতে থাকে। অথচ তারা কিন্তু একদমই জানতো না যে তারা ঠিক কোন দিকে যাচ্ছে, সেখানে আদৌ কোনো মানব বসতি আছে কিনা। তারা ভাবতে থাকে সামনে যে পাহাড় আছে সেটি পার হলেই তারা সাহায্য পাবে। তাদের প্রত্যাশা ছিল 3 দিনের মধ্যেই তারা এই পাহাড় পার হতে পারবে, তাই তারা কেবল 3 দিনের খাবারের সরবরাহ সঙ্গে নিয়েছিল। এছাড়াও সুতোর সাহায্যে তারা একটি স্লিপিং ব্যাগ তৈরি করে, যেন কোনো সরঞ্জাম ছাড়াই পাহাড়ে উঠতে পারে। সেই সাথে রাতে একসঙ্গে ব্যাগ জড়িয়ে শুয়ে থাকতে পারে। -30 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় খোলা আকাশের নিচে রাত কাটানো মোটেও সহজ ছিল না। এভাবে চলতে চলতে 4 দিন পেরিয়ে যায় এবং তারা পাহাড়ের চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়। যখন তারা পাহাড়ের চূড়ায় পৌঁছায়, তারা দেখতে পেল তাদের পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। এতদিন ধরে তারা যে পথে এসেছে আসলে তা ছিল সম্পূর্ণ ভুল পথ, কেননা যতই হাঁটে কিন্তু পথ শেষ হচ্ছিল না। তারা অনেক ক্লান্ত ছিল, সেই সাথে 3 দিনের খাবারও ছিল শেষের পথে।
তাদের একজন সিদ্ধান্ত নেয় আবার বিধ্বস্ত স্থানে ফিরে যাবে, আর অপর দুজন বলে তারা সামনের দিকে যাবে। এই কারণে ভিজেন্টিন ফিরে যায় বিধ্বস্ত স্থানে, আর পারাডো এবং কেনেসা সামনে এগিয়ে যায়। পাহাড়ের চূড়ায় উঠার পরে তারা সঠিক পথ খুঁজে পায়। এভাবে আরো কিছুদিন ধরে চলতে থাকে। কয়েকদিন পর তারা একটি ছোট নদীর ধারা খুঁজে পায়। সেই নদীর ধারা ধরেই তারা হাঁটতে থাকে। এভাবে টানা 9 দিন হাঁটার পর 20 ডিসেম্বর তারা নদীর অন্য পাশে 3 জন মানুষকে দেখতে পায়। তারা এতদিনের ক্লান্তিতে প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল, কেননা গত 9 দিনে তারা প্রায় 61 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়েছে। তারপরেও তারা সামনের দিকেই অগ্রসর হতে থাকে। নদীর ওপাশে 3 জনের কাছে তারা সাহায্য প্রার্থনা করে, কিন্তু কোনোভাবেই ওই 3 জন সাহায্য করতে রাজি ছিল না। বেশ অনুরোধ করার পরও তারা বলতে লাগলো আগামীকাল সাহায্য করব, আজ নয়। সেই দিন তারা কোনো সাহায্য পায়নি। কিন্তু ঠিক পরদিন একজন গ্রামবাসী ফিরে আসে এবং একটি পাথরের মধ্যে কাগজ ও কলম জড়িয়ে নদীর ওপারে ফেলে দেয়। পারাডো সেই কাগজ ও কলম তুলে নেয় এবং সব ঘটনাই লিখে দেয়। যখন সেই গ্রামবাসী কাগজটি পড়ে সে সব বুঝতে পারে, কারণ সে জানতো কিছুদিন আগে এই অঞ্চলে একটি বিমান দুর্ঘটনা হয় এবং এখানে অনুসন্ধানও চালানো হয়েছিল। লোকটি অনেকটা হতবাক হয়ে যায় এই ভেবে যে কিভাবে এই মানুষগুলো এতদিন বেঁচে থাকলো। সে দ্রুত শহরে চলে যায় এবং সেনাবাহিনীকে খবর দেয়। তারপর চিলির বিমান বাহিনী ফের উদ্ধার কাজে লেগে যায়। সেনা অফিসাররা পারাডো ও কেনেসাকে তাদের হেলিকপ্টারে তুলে নেয় এবং বিধ্বস্ত স্থানে যায়। 22 ডিসেম্বর 1972, অর্থাৎ 70 দিন পরে দুর্ঘটনাস্থল থেকে বেঁচে থাকা সবাইকে উদ্ধার করে সেনাবাহিনী। তাদের অবস্থা ছিল অত্যন্ত ভয়ানক। How did 16 young men survive a plane crash and more than 2 months stranded in the mountains, surrounded by snow, with nothing to eat? We have film of what very nearly amounts to a real miracle. Survivors of a plane crash in the Chilean Andes. The plane went down 10 weeks ago. The 45 people aboard were given up for dead. এই দুর্ঘটনায় মোট 16 জন বেঁচে থাকতে সক্ষম হয়েছিল। তাদের এই কাহিনী সত্যিই হৃদয় বিদারক। কিন্তু আরো এক মর্মান্তিক ঘটনা আছে যা আপনাকে ব্যথিত করবে, যেখানে ব্রায়ান নিকোলাস নামের এক আমেরিকান অপরাধী, যিনি আদালত প্রাঙ্গণেই বিচারক সহ সকলকেই হত্যা করেছিল। It was mass murder. The judge had been shot. A deadly shooting inside an Atlanta courthouse. It was March 2005 when Nichols escaped from the Fulton County courthouse. That touched off chaos in the streets and a massive manhunt. Nichols killed 4 people, including a judge. এই ঘটনাটির বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।